অটবি দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে সামনে এগোতে এগোতে আর চোখে একবার ওদের সবাইকে দেখে নিল। সরোজ ওর বয়সে কিছু ছেলে নিয়ে চাদরে বসে তাস খেলছে। কি আনন্দ ছেলেটার চোখে মুখে। পড়া নেই, লেখা নেই, সারা দিন বাবার কষ্টের টাকায় ফুর্তি। বাবার হাতে এত মার খেয়েছে, তবুও শিক্ষা হয়নি। আচ্ছা, এই তৃষ্টান ছেলেটা কেমন? সরোজের মতোই? পরিবার ভালো হলেও সঙ্গদোষে অধঃপতন হয়নি তো? কি জানি। সারা দিন তো এদের সাথেই থাকে। সকালে সিগারেট টানছিল, এখন বাইকে আরাম করে শুয়ে আছে। অটবির দিকে একবারও তাকায়নি, শূন্য দৃষ্টিতে চেয়েছিল আকাশ পানে। চারিদিকের কোনো ধ্যান আগ্রহ ছিল না। কি এমন দেখছিল কে জানে। আকাশে দেখার মতো কি আছে সাদা আর নীল রং ছাড়া? সাদা শুভ্রতার হলেও নীল তো বিষাদের, বিষাদিত বেশি আকাশে। তাকালেই যেন দুনিয়ার চিন্তা, মন খারাপ জেকে বসে। এই যেমন তৃষ্টানের দেখা দেখি অটবি আকাশের দিকে ভুলে তাকিয়েছিল। মন ভার হয়ে গেছে, ফিসফিসিয়ে আর্তনাদ করছে। আমি ভালো নেই, আমার একটা ভালো থাকা চাই। অটবির কলেজ সকাল 10টায় শুরু হয়। ঘড়িতে এখন 10টা 50 মিনিট, প্রায় 1 ঘন্টা দেরি করে ফেলেছে সে। এমনিতেও নানা কাজে কলেজে আসা হয় না, তারপরও যে দুটো গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য এসেছিল তার একটা মিস হয়ে গেছে। অটবির মন খারাপ হলো খুব। টাকার অভাবে সে কোথাও কোচিং করে না, রেগুলার না বলে বন্ধু বান্ধবও নেই। কার থেকে নোট নেবে এখন? ক্লাসের একদম শেষের ফাঁকা বেঞ্চটায় গিয়ে বসলো অটবি। দ্বিতীয় ক্লাসের স্যার এখনো আসেননি। টেবিলের ওপর দুটো হাত রেখে সেখানে থুতনি ঠেকিয়ে সবাইকে দেখতে লাগলো সে। প্রতিবার ভালো নাম্বার পাওয়া ছাত্রছাত্রীগুলো প্রথম সারির 3 বেঞ্চ নিয়ে গল্প করছে। সুন্দরী মেয়েদের একটা দল হোয়াইট বোর্ডের সামনে গোল হয়ে দাঁড়িয়ে কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে। অটবি ওদেরই দেখতে লাগলো। দেখতে দেখতে আঁখি পল্লব কেমন ভারী হয়ে উঠল হঠাৎই। সারাদিনের ক্লান্তি, হতাশায় জেগে থাকতে সায় দিল না আরামপ্রিয় শরীর। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল সে। অটবির ঘুম ভেঙেছে তীব্র হাসাহাসির শব্দে। অটবি প্রথমে বুঝতে পারেনি, পরে যখন দেখলো স্যার সহ ক্লাসের বাকি সবাই তার দিকে তাকিয়েই হাসছে, তখন বুঝতে পারলো ওদের সবার হাসির উৎস সেই। অটবি লজ্জা পেল। মাথা নিচু করে ফেলতেই স্যার রসিকতার সুরে বললেন, কে মেয়ে রাতে কে না ঘুমিয়ে চুরি টুরি করে নাকি? ক্লাসেও তো রেগুলার না মনে হয়। এতই যখন ঘুমাতে ইচ্ছা করে তাহলে কলেজে আসো কেন? বাবার মৃত্যুর পর অটবিকে কেউ কথায় কথায় কাঁদতে দেখেনি। সে সামান্য কথায় কাঁদে না, কিন্তু সবার ওই তাচ্ছিল্য দৃষ্টি, অবজ্ঞা ভেতর থেকে মিইয়ে দিল অটবিকে। অশ্রুতে টলমল করে উঠল মায়াবী চোখ। পুরো ক্লাস অটবি মাথা নিচু করে রাখলো। কোনো মতে ক্লাসটা করেই বেরিয়ে পড়ল কলেজ থেকে। বাসে উঠেও তার মন খারাপ বাড়লো বই কমলো না। একটা সিটও খালি নেই। উপরন্তু ভিড়ের মাঝে কে যেন বাজে স্পর্শ করেছে তাকে, ভীষণ বাজে স্পর্শ। অটবি নিজেকে খুব কষ্টে আটকে রেখেছিল। এলাকায় ঢুকতেই হু হু শব্দে কেঁদে ফেলল মেয়েটা। সে কান্না শোনার কেউ নেই, দেখার কেউ নেই। নির্জন রাস্তায় শুধু সে এবং একমাত্র সেই। এভাবে কাঁদছো কেন? আচমকা ভরাট কণ্ঠে কেউ বলে উঠল। সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে চমকে উঠল অটবি। সামনে তৃষ্টান দাঁড়িয়ে আছে, হাতে সামনের হোটেল থেকে আনা নাস্তার প্যাকেট। সে আবার বলল, কি হয়েছে? অটবি উত্তর দিল না, চোখ বড় বড় করে চেয়েই রইল তৃষ্টানের দিকে। বিমূঢ় গলায় শুধালো, আপনার নাক থেকে রক্ত পড়ছে। অস্ফুট শব্দ করে পরপরই অটবির দিকে পিঠ দেখিয়ে দাঁড়ালো তৃষ্টান। ঝটপট নাকে হাত দিয়ে দেখলো বাম নাক থেকে রক্ত ঝরছে। সে রক্তটা হাত দিয়েই মুছে ফেলল। অটবি ততক্ষণে কাছে এগিয়ে এসেছে। আপনার নাক থেকে রক্ত পড়ছে কেন? আপনি ঠিক আছেন? আছি। আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। তেমন সিরিয়াস কিছু না, যেতে হবে না? এখন কি বলা উচিত কোনো কথা খুঁজে পাচ্ছে না।
অটবি কয়েক সেকেন্ড তৃষ্টানের দিকে তাকিয়ে চলে যেতে চাইল। তার পূর্বেই তৃষ্টান জিজ্ঞেস করলো, আমার নাম জানো? থতমত খেয়ে অটবির উত্তর, হ্যাঁ। আমার নামের অর্থ জানো? অটবি এবার মাথা নাড়ল, জানে না। তৃষ্টান মৃদু হাসল, গাঢ় দৃঢ় কণ্ঠস্বরে বলল, দুঃখ। তৃষ্টান অর্থ দুঃখ। অটবি নির্লিপ্ত, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মাত্র। সে এই নামের অর্থ জানে না ঠিক। অন্য কেউ হলে হয়তো অবাক হতো, কিন্তু তার মনে প্রশ্ন জাগছে, নামের এমন অদ্ভুত অর্থ জেনেও এই নাম কেন রেখেছে? তৃষ্টানি বা হঠাৎ এ কথা দিয়ে কি বোঝাতে চাইছে? অটবি বোঝেনি, জিজ্ঞাসু নয়নে চেয়েই আছে। তৃষ্টান আবারও হাসল, প্রশস্ত সেই হাসি। ছেলেটাকে হাসলে আরও সুন্দর লাগে। চলে যেতে যেতে বলল, এভাবে কাঁদবে না কখনো। অরণ্য কাঁদে না, নিজ গভীরতায় হাজারটা রহস্য পৃথিবী থেকে লুকিয়ে রাখে। রাস্তার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে অটবি। সিক্ত মলিন চোখ জোড়া এক দৃষ্টে চেয়ে দেখছে তৃষ্টানকে। বড় বড় পা ফেলে চলে যাচ্ছে ছেলেটা, বড্ড শান্ত এক একটা কদম, কোনো তাড়াহুড়ো নেই। দেখে মনে হয় ভদ্র ঘরের চাকরি করা সভ্য একটা ছেলে, যে সব সময় ঝামেলা এড়িয়ে চলে। অথচ একটু গভীরভাবে দেখলেই বোঝা যায় সে আসলে কতটা ছন্ন ছাড়া উদাসীন। যেন হাজারটা দুঃখ, কষ্ট আর চিন্তা সে একাই আগলে রেখেছে। কানের কাছে ফিসফিসিয়ে বলছে, অরণ্য, রহস্য লুকানোর বদলে এবার একটু দুঃখ খুঁজে দেখাও তো দেখি। বাসায় ফিরে অটবির আর বিশ্রাম নেওয়া হলো না। এই কাজ সেই কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। কিছুক্ষণ পর নলি আর পৃথার স্কুল ছুটি হবে। হাতে বেশি সময় নেই, আর মাত্র 15 মিনিট। কোনো মতে এক প্লেট ভাত খেয়েই অটবি বেরিয়ে পড়ল। ভরা পেটে হাঁটতে কষ্ট হচ্ছে। সে অন্যান্য সময় যত দ্রুত হাঁটে, এখন তার অর্ধেকও হাঁটতে পারছে না। ধীরে ধীরে একটু একটু করে স্কুলের কাছাকাছি আসতেই বোনদের দেখতে পেল। ঝালমুড়ির দোকানের একটু দূরেই দাঁড়িয়ে আছে ওরা। নলির ঠোঁটে জল জল হাসি এঁটে রাখলেও পৃথা বেজার মুখে এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ দুটো ঝালমুড়ি নিয়ে সেখানে হাজির হলো সরোজ। একটা নলিকে দিতেই মেয়েটা খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু পৃথা নিতে চাইছে না। অটবি পায়ের গতি বাড়ালো। ভেতরে ভেতরে মারাত্মক দাবানলে ছটফট করে উঠল মন, বিষিয়ে গেল। কাদের জন্য এতটা কষ্ট করছে ও? জীবনের সব সকাল্লাদ ত্যাগ করেছে। এরা তো তাকেই মান্য করে না। চোয়াল শক্ত করে নলির মুখোমুখি দাঁড়ালো অটবি। ভীষণ স্বাভাবিক গলায় প্রশ্ন ছুড়ল, তোদের কাছে তো টাকা নেই, ঝালমুড়ি কোথা থেকে পেলি? সহসা চমকে উঠল নলি। মুখের উজ্জ্বলতা মিলিয়ে গিয়ে স্পষ্ট ভয়ের ভাঁজ দেখা দিল। আমতা আমতা করে বলতে চাইল, সরোজ বাইক কিনে দিছে বুবু। সেকেন্ডের ব্যবধান। আচমকা রুক্ষ হাতের চড় পড়ল নরম গালটায়। নলি গালে হাত দিয়ে ফুপিয়ে উঠল। অটবি যেন রণমূর্তি ধারণ করেছে। ভয়ঙ্কর রাগে শ্যামবর্ণ মুখটাও লাল দেখাচ্ছে। নলির কান্নার আওয়াজ বাড়ল, গালের ব্যথায় নয়, বোনের ভয়ে। সরোজ হাঁসফাঁস করে বলল, নীলিমার দোষ নেই অটবি আপু, আমি জোর করছিলাম। পৃথা একপাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। মনে মনে খুব চাইছিল নলির এমন একটা শিক্ষা হোক। মেয়েটা বেশ বার বেড়েছিল, সে এতবার সাবধান করেছে তবুও শোনেনি। আর একটু মজা নেওয়ার জন্য নলির কানের কাছে গিয়ে পৃথা আস্তে আস্তে বলল, তোকে আবারও নীলিমা বলে ডাকছে সারস ভাই, তুই কিছু কি বলবি না? অন্য সময় হলে নীলিমা ডাকার অপরাধে সরোজের সাথে বিশাল ঝগড়া বাঁধিয়ে দিত নলি। নীলিমা নামটা তার একদমই পছন্দ না, কিন্তু সরোজ তাকে এই নামেই রাখবে। এ নিয়ে কম বাক বিতর্ক হয়নি সরোজের সাথে। কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা। সে তো কেঁদেই কুল পাচ্ছে না, ঝগড়া করার সময় কই। সরোজ নম্র কণ্ঠে আবার বলল, ওকে বইকো না আপু, ওর সত্যি দোষ নেই, আমি জোর করে ঝালমুড়ি কিনে দিয়েছি, ও নিতে চায়নি। অটবি নলির বাহু শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এলো, বলল,
আমি ছোট নই সরোজ, তোমার থেকে বয়সে অনেক বড়। জোর করছো কি করছো না সেটা আমি খুব ভালো করেই জানি। নলির বয়স কম, সঠিক ভুল এখনো চিনতে শেখেনি। ভালো হয় তুমি ওর থেকে দূরে থাকলে, ওর আশেপাশেও যেন তোমাকে না দেখি। তুমি যা ভাবছো সেরকম কিছুই না আপু। তোমার থেকে আমার জানা লাগবে না সরোজ। পারলে এসব বখাটেপনা ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দাও। তোমাকে নিয়ে তোমার বাবার অনেক স্বপ্ন। সামান্য পিয়নের চাকরি করে পুরো পরিবার চালাচ্ছেন। তাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে না পারো, অন্তত 10টা লোকের সামনে মাথা নিচু করতে দিও না। নলিকে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো অটবি। নলি কেঁদেই যাচ্ছে, কথা বলতে পারছে না। রাস্তার পথচারীদের অনেকেই চেয়ে চেয়ে দেখছে ওদের। ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে এই ভেবে শান্ত মেজাজের হাসি খুশি মেয়েটাকে তারা কখনো এতটা রেগে যেতে দেখেনি। রেবা বেগম এখন অনেকটাই সুস্থ। সকাল থেকে খুটখাট শব্দে এটা ওটা করছেন, গোছানো জিনিসগুলোও মাঝে মাঝে গুছিয়ে রাখছেন। ঘুম ভাঙার পর মাকে কাজ করতে দেখে রেগে গেল অটবি। রেবা বেগমের হাতে তখন রুটি ছেঁকছিলেন। ঝটকা মেরে তার থেকে খুন্তি নিয়ে অটবি বলল, তোমার সমস্যা কি মা? সুস্থ হয়েছো একদিনও হয়নি, তোমাকে রান্না করতে বলেছে কে? রেবা বেগম অল্প হাসলেন। অটবির থেকে আবারও খুন্তি নিয়ে বললেন, এতদিন তো ছিলাম, আর শুয়ে থাকা ভালো লাগছিল না। যা হাত মুখ ধুয়ে খেতে আয়। অটবি আর কিছু বলল না। বিরক্ত ভঙ্গিতে কাল পাড়ে যেতে যেতে বলল, কখন উঠেছো ঘুম থেকে? উঠে ডাকতে পারলে না? আর একা একা কাজ করবে না, আমাকে ডাকবে। শুক্রবার দেখে আর ডাকিনি, এমনিতেই তো সকাল সকাল উঠিস। হাত মুখ ধুয়ে আস্তে আস্তে নলি আর পৃথা ঘুম থেকে উঠে গেল। নলির চোখ দুটো ফুলে একাকার। রাতে বোধহয় কেঁদেছে অনেক। অটবি দেখেও দেখল না, চুপচাপ নাস্তা খেতে লাগলো। কালকে টিউশন দুটো করাতে পারেনি সে। নাস্তা খেয়েই এখন বেরিয়ে পড়বে। নলি কয়েকবার অটবির সাথে কথা বলতে চাইলেও অটবি এড়িয়ে গেছে, সুযোগ দেয়নি। নলিকে এত সহজে ক্ষমা করে দিলে চলবে না, এখন থেকেই শাসনে রাখতে হবে। তারা নিম্নবিত্ত, এমনিতেই সুখ তাদের কাছে ধরা দেয় না। আবেগের বশে ভুল করলে হয়তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। প্রতিবার টিউশন নিতে গেলে জড়তায় চুপসে থাকে অটবি। তার পরনের কোনো ভালো জামা নেই, ঘুরে ফিরে এক কামিজ পরেই আসে। এ নিয়ে ছাত্রের মায়েদের চিন্তার শেষ নেই। অটবিকে দেখেই কেমন মুখটা কুঁচকে রাখেন। ভালো করে দুদণ্ড কথাও বলেন না। মাঝে মাঝে অবশ্য না পারতে নাস্তা দেন, পানসে চা আর ঘরের সবচেয়ে কম দামি বিস্কুট। অটবির মনে হয় তারা হয়তো অটবির জন্যই দোকান থেকে কম দামি বিস্কুটটা কেনেন। যতটা সময় সে পড়ায় একটা অন্ধকার খাঁচায় বন্দি থাকার মতো অনুভূতি হয় তার। হাঁসফাঁস করে। বড়লোকদের সাথে এই জন্যই মিশতে ভয় হয় তার। বন্ধু বান্ধবও নেই তাই। কারণ অটবি জানে সে এই মানুষগুলোর সাথে মানিয়ে চলতে পারবে না। বাসায় আসার পথে সরোজ পিছু নিল অটবির। অটবি তা দেখেই দাঁড়িয়ে গেল। শান্ত সুরে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।